নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। শান্তির বাজারে অবৈধ পেট্রোল বিক্রির অভিযোগে চাঞ্চল্য, দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর। শান্তির বাজারে ট্রেনে ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু, এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্য। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জোরালো দাবি। মানিক সাহা জানিয়েছেন, নতুন আইআর ব্যাটালিয়নে শক্তিশালী হবে নিরাপত্তা ও বাড়বে কর্মসংস্থান। বিলুনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্র অনিক পাল জিবি হাসপাতালে রেফার। আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্ক এলাকাবাসী। জিরানিয়ায় স্কুল ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে রিক্সা চালক আটক, এলাকায় তীব্র চাঞ্চল্য। নেট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আগরতলায় এআইডিএসওর বিক্ষোভ, দোষীদের কঠোর শাস্তির দাবি। বিলুনিয়া মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কলেজ ছাত্র অনিক পাল। মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি আটক হলেও চালক পালিয়ে যায়। শনিবার সকালে বিলুনিয়ায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এতে আহত 20 বছরের কলেজ ছাত্র অনিক পাল। গুরুতর আহত যুবক বিলুনিয়া থানার অন্তর্গত উত্তর ভারতচন্দ্রনগরের হোলি স্প্রিট এলাকার বাসিন্দা বলে খবর। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল প্রায় 10:30 নাগাদ অনিক পাল নিজের TR07C6746 নম্বরের হুন্ডাই বাইক নিয়ে বাড়ি থেকে বিলুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাজনগর বিলুনিয়া মূল সড়ক ধরে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে TR03J1742 নম্বরের একটি মালবাহী G2 গাড়ি বিলুনিয়া থেকে বড়পাথরের দিকে যাচ্ছিল। বনকর মুহুরী নদী উত্তরপাড় এলাকায় পৌঁছাতেই বাইক ও মালবাহী গাড়িটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় অনিক পাল বাইক থেকে ছিটকে রাস্তার উপর অনেক দূরে পড়ে যায়, এমনকি তার মাথায় থাকা হেলমেটটিও ভেঙে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় অনিক পালকে উদ্ধার করে বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, অনিক পালের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ চোট রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক G2 গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। স্থানীয়দের অভিযোগ, বিলুনিয়া সহ গোটা জেলায় একের পর এক পথ দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। ঘটনাটা কি হয়েছে? আমি বনকর চমড়িতে আসলাম, এটার একটু আগে ঈশানজনক থেকে যাইতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের সঙ্গে হয়েছে আমি ঠিক করতে পারতেছি না। তারপর আমি এখান থেকে আগে গেছিলাম, যাওয়ার পরে দেখতে আসতে পেশেন্টটা পড়ে রয়েছে রাস্তার মধ্যে, কেউ দেখতে আসে না। তারপর আমি আমার সঙ্গে আরও 2জন আছে, তারা তো নিয়ে হসপিটালে নিয়ে আইছি অটো দিয়ে। তো অতটুকুই জানি না কিসের সাথে বাড়ি গেছে এটা? শুনকাশি একটা বোলারোর সঙ্গে বাড়ি গেছে। যে আহত হয়েছে কি বাইক চালক? হ্যাঁ, বাইক চালক। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনাটা বনকর নদীর এই পারে। নাম জানা গেছে এখন অবধি? না, এখনো আমি নাম জানি না। যে আহত তার নাম জানছে? না, আমি জানি না। বুলারো গাড়িকে দৌড়ছে নি না এনা? শুনছি দোষে। এখন যে একটা বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, মেনলি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের 20 বছর বয়স, নাম অনিক পাল, নর্থ মানে উত্তর ভারত থেকে আসছে। বাড়ির লোক তো কেউ আইছে না, অন্য মানুষও নিয়ে গেছে। তাই মেনলি মাথাতে আঘাত পেয়েছে, মাথার হাত ভাঙছে। এটার কারণে একটা আর্জেন্সি স্ক্যান দরকার। আশা মনে হইতেছে ব্রেনেও আঘাত লাগছে। তো এই কারণে এখন একটু মানে ডিসওরিয়েন্টেড আছে। তো এটা সিটি স্ক্যান করলে বোঝা যাবে যে কতটুকু ভিতরে ব্রেনে আঘাত লাগছে না লাগছে, ঠিক আছে। আর এদিকে মুখের যে হাড্ডিটা আছে এটা ভেঙে গেছে। তো এটার কারণে প্রাইমারি এখন যে অ্যাক্টিভ ব্লিডিং আছে, তো ব্লিডিংটা বন্ধ করা হয়েছে। আর বাকি ড্রেসিং করে সেটা জিবিতে রেফার দেওয়া হয়েছে, ঠিক আছে। বাড়ির লোকরাও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক ওইখানে নদীর পাড় থেকে বাড়ির লোক জিবিতে যাবে একসঙ্গে। আশঙ্কা কেমন? অবস্থা কেমন এখন অবস্থা ক্রিটিক্যাল আছে। মেনলি মানে ব্রেনে আঘাতের কারণে পুরা ডিসওরিয়েন্টেড। এখন কোনো জ্ঞান ট্যান ঠিক মতো নাই, মানে বেশি উল্টাপাল্টা করতেছে। তো এটার কারণে তো এখন অবস্থা একটু ক্রিটিক্যাল আছে আর কি। এই জন্য ডাইরেক্ট জিবিতেই রেফার দেওয়া হয়েছে। স্যার কোন জায়গায় ঘটনা হয়েছে জানেন? ঘটনাটা কোন জায়গাতে জানি না, মানুষে নিয়ে আইছে, কয়েকজন ছেলে আছে এখানে নিয়ে আইছে। বাড়ির লোক কেউ আইতে পারছে না, আর এও ঠিক মতো কইতে পারতেছে না। কিসে সংঘর্ষ হয়েছে এটা শুনছেন? হ্যাঁ, বাইকে আসিল, বাকি কিসের সঙ্গে হয়েছে আর কোনো কিছু জানা নেই। স্যার আপনার নাম? আসাম আগরতলা 8 নং জাতীয় সড়কের পেজারথল এলাকায় বেহাল রাস্তার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। নবীনছড়া, কাচারিছড়া ও শ্রীদংছড়া সংলগ্ন অংশ কার্যত মরণ ফাঁদে পরিণত হয়। দ্রুত সংস্কারের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।
ত্রিপুরা রাজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের পেচারথল এলাকার নবীনছড়া কুমারঘাটের কাছাড়ে চড়া এবং সিদংছড়া সংলগ্ন একাধিক অংশ এখন কার্যত মরণ ফাঁদে পরিণত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন, বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কা। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নবীনছড়া সংলগ্ন জাতীয় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিশাল বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলো এখন ছোটখাটো পুকুরের রূপ নিয়েছে। কোথাও রাস্তার একাংশ ধসে পড়েছে, আবার কোথাও পিচ উঠে বেরিয়ে এসেছে বড় বড় পাথর। ফলে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যান চলাচল করা হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে রাস্তার এই বেহাল দশা বিরাজ করছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল পড়ুয়া, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী এবং পণ্যবাহী গাড়ি চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ছাতা ও কালো তিল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এলাকার শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ছাতা এবং কালো তিল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকরণ তুলে দেন অতিথিরা। এই উদ্যোগে উপকৃত মানুষদের মুখে হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। দেখুন, ঝড়, বৃষ্টি, তুফান, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড হোক, ৩৬৫ দিন ভারতীয় জনতা পার্টির যারা জনপ্রতিনিধিগণ বা আমাদের যারা নেতৃত্ব কার্যকর্তা, তারা মানুষের পাশে যে থাকেন সেটা আমাদের ভীষণভাবে, আমি বলবো সেটা আমার খুবই ভালো লাগে। আজ ৫ নম্বর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয় আমাদের লতা নাগরিকরা, উনি এবং ওনার যারা অন্যান্য যারা আমাদের এখানকার যারা রয়েছেন, তারা একটু সুন্দর ব্যবস্থা করেছেন। যেহেতু বর্ষাকাল আসন্ন এসে গেছে বলা যায়, তাছাড়া রোদের প্রখর তাপ থেকেও যেন আমাদের যারা এই পরিবারের যারা বিভিন্ন যারা সদস্যরা রয়েছেন, আমাদের মা বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তারা যেন সে জায়গা থেকে যেন রক্ষা পায়, তার জন্য একটা অভিনব পদ্ধতি বলবো আমি। এই ছাতা এবং তিল মানে আজ যেহেতু ফলাহারি অমাবস্যা, তিল দানটা মানুষের জন্য খুব মঙ্গলময় বলে আমরা বিশ্বাস করি, তাই ব্যবস্থা করেছেন। এবং আমি নিশ্চিতভাবে আজকে ধন্যবাদ জ্ঞাপন করব আমার কর্পোরেটর মহোদয়াকে। এর আগেও অনেক এরকম মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের সন্তোষ প্রকাশ করে জানান, বিভিন্ন দফতরের মধ্যে ইতিবাচক উন্নয়ন প্রতিযোগিতা চলছে। জনমুখী পরিষেবা ও মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নয়নে সন্তোষ প্রকাশ করলেন ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী পদে ৪ বছর পূর্তি উপলক্ষে তিনি জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন দপ্তরের মধ্যে উন্নয়নকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তরে একাধিক আধুনিক পরিষেবা চালু হয়েছে এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি শিক্ষা, বিদ্যুৎ, পানীয় জল, গ্রামীণ উন্নয়ন সহ অন্যান্য দপ্তরেও দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের লক্ষ্য শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি দপ্তরকে আরও কার্যকরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সরকার আগামী দিনেও জনমুখী প্রকল্প ও পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেবে। কোন কাজগুলো সবচেয়ে আপনার ভালো লাগবে এই ৪ বছর কাছে? দেখুন, ৪ বছরে যতগুলো দপ্তর আছে, সব কটা দপ্তরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন ছিল এবং কাজ করতে গিয়ে যে ডেভেলপমেন্টের যেখানে প্রশ্ন, আমার মনে হয় আমাদের ৪ বছরে অনেক আমরা ডেভেলপমেন্ট করেছি এবং এখানে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। তো বিশেষ করে আমি হেলথ সেক্টরে বলবো, আমি খুব হ্যাপি যে হেলথ সেক্টরে সবচেয়ে, নিজেও যেহেতু আমি হেলথের সাথে যুক্ত, তো সেখানে তো তার যে উন্নয়ন যেভাবে হচ্ছে, আমি বলছি না যে সব কিছু হয়ে গেছে, কিন্তু চেষ্টা করছি যাতে আরও বেশি এখানে স্যাচুরেশন পয়েন্ট আসে। বিশেষ করে এখানে আপনারা দেখেছেন যে এতগুলো মেডিকেলের সিট বেড়েছে
এতগুলো টাকা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীজির কারণে গতকাল আমরা পেয়েছি। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের সুযোগ সুবিধা বাড়ছে, বিভিন্ন যে আমাদের মেডিকেলি হোক, ডেন্টালি হোক, আজকে নার্সিংই হোক বা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক, সেটাও অলরেডি কাজ সামনের বছর থেকে সেখানে ক্লাস শুরু হবে। একটা এখানে আমি বলবো যে খুবই আমি খুশি এই কাজগুলো করতে পেরে। ডাক্তারদেরও অনেক ডাক্তার এখন চাকরি পাচ্ছেন। শুধু তাই না, আমরা অন্যান্য শিক্ষা দপ্তরেও আমি যে ইনোভেটিভ যে বিষয়গুলো আছে, অনেক বুনিয়াদী স্তরেই হোক বা অন্যান্য যেসব যে আমাদের হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি এইসব বিষয়েও অনেক কিছু আমরা করতে পেরেছি। নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চাই যে প্রপার এডুকেশন সমস্ত ছেলে মেয়েদের এখানে ব্যবস্থা হোক, এবং আগে যেমন কথায় কথায় বাইরে চলে যাওয়ার যে একটা প্রবণতা ছিল যে 12th ক্লাসের পরে কোথায় যাবে, এখানে কিন্তু এখন এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। আমাদের নিজের ইউনিভার্সিটি আমরা গঠন করেছি, এখানে এতগুলো প্রফেশনাল কলেজ। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রের অনুমোদনে ত্রিপুরায় গঠিত হবে নতুন আইআর ব্যাটালিয়ন। এতে রাজ্যের নিরাপত্তা আরও জোরদার হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। তিনি এই সিদ্ধান্তকে ত্রিপুরার জন্য বড় সাফল্য বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন ব্যাটালিয়ন গঠনের ফলে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে ধন্যবাদ জানান। সরকারি তথ্য অনুযায়ী ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা আর্থিক সহায়তা দেবে এবং অবকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হবে। আগেও আমরা দিয়েছিলাম, এটা দুটো দিয়েছিলাম, একটা তো আগে দিয়েছে, এবার আরেকটার অনুমোদন দিয়েছে। আমি খুব খুশি, খুব প্রয়োজন। একটা চাকরিরও সুবিধা হবে লোকাল যারা আছেন, আবার একদিকে আমাদেরও নিরাপত্তার জন্য সেটাও আমাদের সুবিধা হবে। বাইরের থেকে যে আমাদের ট্রুপ আছে তাদের উপর, যে এজেন্সিগুলো, তাদের উপর আমাদের মানে নির্ভরতাটা কমে আসে। আগরতলার কুঞ্জবনের বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সের নবনির্মিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অত্যাধুনিক এই কেন্দ্রে রাজ্যের ডিজিটাল পরিষেবা, তথ্য সংরক্ষণ ও ই-গভর্নেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাজ্যের তথ্য প্রযুক্তি পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং আধুনিক করার লক্ষ্যে আগামী দিনে আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে নবনির্মিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্সের অধীনে অত্যাধুনিক স্টেট ডাটা সেন্টার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের ডিজিটাল পরিষেবা, তথ্য সংরক্ষণ এবং ই-গভর্নেন্স ব্যবস্থাকে আরও উন্নত এবং নিরাপদ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগরতলার কুঞ্জবনের বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে খবর। দপ্তরের সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলবো যে যারা কাজটা এখানে শেখার পর যদি এরকম দেখা যায় এই কাজ অলরেডি কেউ করেছে, তাকে হয়তো বা ট্রান্সফার করে নিয়ে আসা যায়, কিন্তু কাজের যেন নষ্ট না হয় এবং তাকে প্রপার ট্রেনিং দেওয়ার যে বিষয়, যদি কাউকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং ত্রিপুরা সরকারের এই পূর্ত জল সম্পদ যে রাজ্যের মেইন যে দুটো কথা বললে এখানে, একটা হচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা, আর একটা হচ্ছে আমাদের বাঁধের যে বিষয়, সেইগুলোর বিষয়, দুটো বিষয় যা আমি বুঝলাম, এই দুটোর বিষয়ে ওনারা কাজ করেন। আমাদের ত্রিপুরা কিন্তু কৃষি নির্ভর, আপনারা জানেন। তো এখানে আমাদের জিএসডিপি প্রায় সবচেয়ে বেশি আসে কৃষক, মানে এই কৃষির থেকে। যে সেই জায়গায় এটাকে যদি শক্তিশালী করা হয়, তাহলে আমাদের যে জিএসডিপি এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন রিজন, আধুনিকরণ সেটা খুব প্রয়োজন। এবং আপনারা সবাই এটাকে নিরলসভাবে কাজ করছেন। আরও এখন যেহেতু এই ডাটা সেন্টার হয়েছে, আপনাদের পক্ষেও সুবিধা হবে, খুব ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয়েছে, সেই জায়গায় আপনারা আরও। আগরতলা পুর নিগমের 23 ও 25 নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার।
রাস্তা নিকাশি, পানীয় জল ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়দের সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। আগরতলা পুর নিগমের 23 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জনসমস্যা এবং পরিকাঠামোগত পরিস্থিতি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার এলাকার রাস্তা নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয় সরজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন মেয়র এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য। এলাকার উন্নয়নমূলক কাজ আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। বিভিন্ন ওয়ার্ডগুলি উন্নয়নমূলক কাজগুলো আপনারা দেখছেন, কীরকম দেখতেন এখন আপনি কোন জায়গায় রয়েছেন? দেখুন, আজকে মেয়র সাহেবের কর্মসূচি ছিল। মেয়র সাহেব প্রায় সময়ই শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিদর্শন করেন এবং সেখানে কি কি কর্মযজ্ঞ চলছে এবং আরও কী করণীয় এই ব্যাপারে উনি সুপারভিশন করেন। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও উনি 9 বনমালীপুরের 23 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডে উনি আসছেন। তো আমার কাছে উনি আমাকে খবর দিলেন যে উনি ভিজিট করবেন। কর্পোরেটর যারা আছেন তারাও বললেন। আমিও শুনে খুব আপ্লুত হয়েছি। মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার নির্লস প্রয়াসে আমাদের আগরতলার যে মিউনিসিপ্যালিটির যে কর্মযোগ্য সেটা মানুষের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য যেভাবে ওনারা এগিয়ে যাচ্ছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং আমাদের কর্পোরেটরগণও সদা প্রস্তুত থাকেন যে ওনারা ওনাদের এলাকার নাগরিক পরিষেবা কীভাবে আরও ভালো, আরও বেটার করা যায় তার জন্য ওনারা সবসময় খোঁজ খবর রাখেন। তো আজকে আমাদের 25 নম্বর, বিশেষ করে আমাদের 25 নম্বর ওয়ার্ডে স্বামী দয়ানন্দ স্কুলের ঠিক বিপরীত দিকেই দীর্ঘদিন একটা পরিত্যক্ত স্থান ছিল। এখানে ময়লা আবর্জনা এলাকাবাসী বারবারই অভিযোগ করছিলেন যে এই ডাম্পিং স্টেশনটা এখান থেকে বা এই যে ময়লা আবর্জনা এটাকে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। জ্বালানি সাশ্রয় দৃষ্টান্ত স্থাপন করলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। বিলাসবহুল গাড়ির বদলে স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সাশ্রয় ও সচেতনতার বার্তা পৌঁছে দিলেন। জ্বালানি সাশ্রয় দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দেশব্যাপী জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহারে কমানোর আহ্বানকে গুরুত্ব দিয়ে তিনি নিজের দৈনন্দিন যাতায়াতে বিলাসবহুল গাড়ি এবং এসকর্ট ব্যবস্থার পরিবর্তে স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সচেতনতা বাড়াতেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে। প্রশাসনিক মহলের মতে বর্তমান সময়ে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেকেই সাদামাটা জীবনযাপন এবং দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ হিসেবেও দেখছেন। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন রাজ্যের বাইরে ছিলাম। আজকে এইমাত্র পৌঁছলাম, এয়ারপোর্ট থেকে এইমাত্র কোয়ার্টারে এলাম। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা আমি দেখেছি, শুনেছি এবং সারা দেশের জন্য যে শক্তিশালী সিদ্ধান্ত এটা উনি নিয়েছেন, এটাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীজির ওনার এই ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি এবং ওনার এই ঘোষণার অনুপ্রেরণায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও অটোমেটিক্যালি ওনারও বিভিন্ন যাতে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সাপোর্ট দেওয়া যায় ব্যবস্থা করেছেন। আমিও আজকে প্রথম এলাম, কালকে বলে দিয়েছি আমার অফিসকে যেহেতু এয়ারপোর্ট থেকে আসবো সেহেতু অন্তত গাড়ি থেকে আসতেই হবে, লাগেজ আছে। আমিও সেই পথে অনুকরণ করার চেষ্টা করব এবং একটু পরে অফিসে যাব। আমার ছেলের স্কুটি আছে। এখন থেকে আমি ঠিক করেছি যে আগরতলা থাকলে পরে স্কুটি দিয়ে অফিস যাব, স্কুটি দিয়ে আসবে। একদিন যত পিএসও থাকবে আমার সঙ্গে, এটাই করব। একমাত্র আগরতলা বাইরে যদি যাই তাহলে অটোমেটিকলি হয়তো গাড়িতে যেতে হবে, নাহলে এটা করে অন্তত অ্যাটলিস্ট এটা নয়, এটা মুখে কথা বলা নয়, এটাকে একটা সঠিক রূপায়ণ যেটা করবে। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলবো যে অর্থ দপ্তর আমি আছি, সেখানে আরও স্বাভাবিকভাবে সরকারের কীভাবে আরও কিছু করা যায় সেটাও অলরেডি উনি ঘোষণা করেছেন, ওয়ার্ক ফ্রম হোম এবং তার সঙ্গে
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সরব হলো এআইডিএসও। দোষীদের কঠোর শাস্তি ও পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে আন্দোলনে অংশ নেন ছাত্র যুবরা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, বারবার বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসায় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র যুবরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, এর জন্য পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান। বিভিন্ন স্লোগান এবং প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে কেন্দ্র সরকারের শিক্ষানীতি এবং পরীক্ষা পরিচালনা ব্যবস্থার সমালোচনাও করেন। আপনারা দেখেছেন নিট ইউজি 2026 এই বছরের যারা এই ডাক্তারি পড়াশোনার জন্য এই পরীক্ষাটা বসা অত্যন্ত বাধ্যতামূলক। ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবেশিক্ষা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা দেখলাম যে নিট ইউজি পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারি। এই যে ব্যাপক কেলেঙ্কারি ঘটল, ভারতবর্ষের মেধাবী 22 লক্ষ ছাত্রছাত্রীদের জীবন আজ বিপন্ন। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় লক্ষ্য করছেন তাদের পড়াশোনা, তাদের পরিশ্রম, তাদের মেধা এই যে আজকে চুরমার হয়ে যাচ্ছে, তার জন্য কারা দায়ী? এই যে একটা সর্বব্যাপক পড়াশোনার মধ্যে একটা আক্রমণ, এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। নিট ইউজির যে প্রশ্নপত্র নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন কেন্দ্রীয় কাউন্সিল 13 মে থেকে 19 মে পর্যন্ত 7 দিনের প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে। সারা দেশব্যাপী আমরা এই প্রতিবাদ সপ্তাহ পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকেও এখানে এই ব্যাপক নিট পরীক্ষার কেলেঙ্কারির দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমাদের স্পষ্ট দাবি যে এই সমস্ত যে শুধু নিট নয়, নিট সহ সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার মধ্যে সমস্ত দোষী ব্যক্তিদের যারা আজকে এই কেলেঙ্কারির সাথে যুক্ত, এই দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জনসম্মুখে। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে এনটিএ, এটা শুধু আকস্মিক এইবার প্রথম ঘটেনি। আপনারা জানেন 2024-এও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এইবারও হয়েছে। তাহলে 3 বছরের মধ্যে দুবার নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র রেজাল্ট কেলেঙ্কারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে এই ব্যর্থ এনটিএকে অবিলম্বে বহিষ্কার করা উচিত। আমরা দাবি জানাচ্ছি এনটিএকে বাতিল। পেট্রোল, ডিজেল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর বিভাগীয় কমিটি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বার্থে জরুরি পদক্ষেপের দাবিতে সরব হন আন্দোলনকারীরা। পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সরব হয় সিপিআইএম সদর বিভাগীয় কমিটি। সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির চাপের বিরুদ্ধে সংঘটিত করা হয় এক বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং পরে এক প্রতিবাদ সভায় পরিণত হয়। উপস্থিত বক্তারা অভিযোগ করেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে খাদ্য সামগ্রী সবকিছুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কেন্দ্র রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনগণের স্বার্থে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে এই মিছিলের পথ। সিপিআইএম এর পক্ষ থেকে আজকের এই মিছিল ডাক দিয়েছি। আপনারা লক্ষ্য করছেন গত পরশুদিন রাতের অন্ধকারে গোপনে প্রশাসনিক নোটিশ দিয়ে আমাদের দেশের সরকার পেট্রোল ডিজেল 2 টাকা এবং রান্নার গ্যাসের মূল্য পেট্রোল ডিজেল 3 টাকা এবং রান্নার গ্যাসের মূল্য 2 টাকা বৃদ্ধি করে দিয়েছে। 5 রাজ্যের নির্বাচনের পর মানুষের উপর তারা এই বোঝা চাপিয়ে দিল। নির্বাচনের আগে তারা বলছে আমরা মানুষের পাশে থাকব, মানুষকে আমরা মুক্তি দেব, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর জন্য ভূমিকা নেব। কিন্তু যেই নির্বাচন শেষ, তারা মানুষের সহিত এই প্রতারণা করলো। এই প্রতারণার বিরুদ্ধে ঘৃণা জানিয়ে, ধিক্কার জানিয়ে এবং অবিলম্বে এই মূল্য কমানোর দাবি নিয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা মনে করি বিজেপির বিরুদ্ধে লড়াই এবং দ্রব্যমূল্য কমানোর লড়াই এক এবং অভিন্ন। বিজেপি মানি হচ্ছে প্রতারণা, বিজেপি মানি হচ্ছে মিথ্যা, বিজেপি মানি হচ্ছে মানুষের সাথে দ্বিমুখী আচরণ। সেখানে এই দ্বিমুখী আচরণের প্রধান প্রমাণ হচ্ছে 5 রাজ্যের নির্বাচনের আগে মানুষকে আশ্বাস দেওয়া এবং শান্তির বাজারে কালাপাড়া দুর্গারাইপাড়া রেল লাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমায় ফের ঘটল হৃদয় বিদারক রেল দুর্ঘটনা। শনিবার ভোরে কালাপাড়া এবং দুর্গুরাইপাড়ার মাঝামাঝি রেল লাইনে সাবরুম আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একই এলাকায় অতীতেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটায় নতুন করে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর প্রায় 6টা নাগাদ কয়েকজন পথচারী এবং স্থানীয় বাসিন্দা রেল লাইনের উপর এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় মনপাথর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মনপাথর থানার ওসি জয়ন্ত দাস সহ পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাবরুম থেকে আগরতলাগামী সকালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে মৃত যুবকের মাথা ও মুখ সম্পূর্ণ থেঁতলে যায়। ফলে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশে এমন কোনো পরিচয়পত্র বা সামগ্রী মেলেনি যার মাধ্যমে যুবকের পরিচয় জানা যেতে পারে। পুলিশ আশপাশের থানাগুলিতেও খবর পাঠিয়েছে এবং নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই যুবক সম্ভবত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। রেললাইন ধরে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সামনে চলে যায়। যদিও এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। উল্লেখযোগ্য বিষয়, কালাপাড়া এবং দুর্গুরাইপাড়ার মধ্যবর্তী এই রেলপথে এর আগেও ট্রেনের ধাক্কায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। ফলে এলাকাবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকেই রেল লাইনের ধারে সতর্কীকরণ বোর্ড, বেড়া এবং নিয়মিত নজরদারির দাবি তুলেছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন। কোন দিক থেকে রেল আইছিল? এটা সাবরুম থেকে আগরতলা যাওয়ার কথা। কয়টার দিকে যায়? 6টা নাগাদ। 6টা নাগাদ। কি মনে করতেছেন, চিনছেন নি কে মারা গেছে? এটা চিনতে পারে না, মাথা মোটা নাই, কোনো চিনার কোনো চিহ্ন নেই। এটা কোন জায়গা? এটা বিচ্ছিন্ন কোনো কার্মি বাজার। কার্মি বাজার। ও, আগেও কি এই জায়গাতে এরকম কিছু হয়েছে? মানে বসে আরও 2-3 বার এনে হয়েছে, ঘটনা হয়েছে এরকম হয়েছে, এমনি আর হয়েছে না। এখন কি চাইবেন আপনারা? আপনারা কি চান? মানে এই জায়গাত কোনো আমি কি তা ভাই মনে হচ্ছে এটার বিষয় নেই, আমি এই জায়গাতে থাকি না। আজ সকাল অনুমান 5:50-এর দিকে আমার কাছে একটা খবর আসে যে কার্মি বাজার কালাপাড়ার পাশে রেল ট্র্যাকের মধ্যে একটা অপরিচিত মৃতদেহ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা স্টাফ নিয়ে আসি ঘটনাস্থলে। এসে দেখতে পাই আগরতলা থেকে, সাবরুম থেকে আগরতলাগামী ট্রেনে একটা লোক কাটা পড়েছে ভোরবেলার ট্রেনে। তো প্রায় 50 মিটারের মতো ধাক্কা দিয়ে নিয়ে গেছে, মুখ এবং মাথা দুমড়ে মুচড়ে গেছে, তাকে চেনা যায়নি এখনও। এইখানে আরও আগেও 1-2টা ইনসিডেন্ট, সেম ইনসিডেন্ট হয়েছে, রেলের কাটা পড়ে মানুষ মারা গেছে। মানুষ আসলে অনেক সময় বসে থাকে রাস্তায়, বিকালবেলা বা সকালবেলা, ভোরবেলা মর্নিং ওয়াক করতে আসে। সতর্কতার অভাবেই এই ধরনের ঘটনা ঘটে যেটুকু জানা গেছে। তো মানুষের, এলাকার মানুষের আরও সতর্ক হওয়া উচিত। এরপরে রেল লাইনে হাঁটাচলা না করাই উচিত খুব ভোরবেলা, তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না। কয়টার দিকে এই ঘটনাটা ঘটেছে? আমরা খবর পেয়েছি সকাল 5:50-এ, এটা আরও আগে। শান্তির বাজারে নতুন ভৈরব এনার্জি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে গ্রামাঞ্চলে পেট্রোল বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। শান্তির বাজারের নতুন ভৈরব এনার্জি পেট্রোল পাম্প থেকে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে গ্রামাঞ্চলে অবৈধভাবে পেট্রোল বিক্রি করার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মজুদ ও খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং আইন বিরোধী কাজ বলে মনে করছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, এভাবে নিয়ম বহির্ভূতভাবে পেট্রোল বিক্রির ফলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের উপরও
হলেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দাহ্য পদার্থ হওয়ায় যথাযথ নিরাপত্তা ছাড়া পেট্রোল সংরক্ষণ ও বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি বিষয়টি তদন্ত করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হয় সেদিকেও নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সচেতন মহলের মতে অবৈধ জ্বালানি ব্যবসা রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে। জিরানিয়া স্কুল ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে রিক্সা চালক রতন দেববর্মাকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীর কঠোর শাস্তির দাবি তুলছেন অভিভাবকরা। স্কুল পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জিরানিয়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে রিক্সা চালক রতন দেববর্মাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি জিরানিয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় অভিযুক্ত রিক্সা চালক তার সঙ্গে অশোভন আচরণ করে বলে অভিযোগ। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই তার সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন। পরে পুলিশের একটি দল দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রতন দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর এলাকায় খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আঙ্কেল, আমি ওই তোমার সিটি সেন্টার থেকে তাইনের সাথে উঠছি। হ্যাঁ, তো তাইনে আমার প্রথমে জিজ্ঞেস করছে যে কই যাবে, আমি কইছি বটতলা ব্রিজের সামনে। তো দেন তাইনে কয় ঠিক আছে চলো। তো এরপর আমি উঠছি, তাইনে নিচে ওই তাইনে আমি কইছি 50 টাকা ভাঙতে হবে না। তাইনে আমি 50 টাকা দিছি। তাইনে আমার 30 টাকা আমার হাত মানে উড়াতের উপরে হাত রেখা সেটা তাইনে আমার 30 টাকা দেয়। ইভেন আমার থেকে যখন টাকাটা নেয় তখনও আমার হাতের থেকে এমনভাবে টাকাটা নিছে। তো তারপরে আমি কইছি এটি আবার কোন ধরনের টাকা দেওয়ার সিস্টেম? তো তাইনে কইলো না না এটি এমনি লেগে গেছে আর কি। তো এরপরে উঠলাম। তো ওঠার পরে কিছুক্ষণ এই তোমার উড়াল ফুলের একটু এই জায়গাটার মধ্যে যে অনেকটি দোকান যে আছে, তো এইখানে তাইনে আমার কয় তোমার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি বটদোয়ালি। তাইনে কয় যে তোমার আমার বাড়ি জিরানিয়া, যাইবানি তুমি আমার লগে? আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া, আমি গিয়া কি করু? কয় না না জিরানিয়া যাইবানি, চলো আমরা যাবো। তো এরপরে একটু কিছুক্ষণ যাওয়ার পরে তাইনে আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছে, মানে ভীষণই বাজেভাবে তাইনে তাকাতে আসলো। দেন একটু আগানোর পরে ওই আগের যে মডেল স্ট্যান্ড যে জায়গাটাতে আসলো, এই জায়গাটার মধ্যে তাইনে আমার মুখের সামনে এসে কয় কই নামবা তুমি? তো তারপরে আমি কইলাম আমার এক্ষুনি এই জায়গাটার মধ্যে নামাই দেন আমার নামাই দিয়ে তাইনে 1 মিনিটও করলো না, তাইনে সঙ্গে সঙ্গে গেছে। আমি দেন ফল আঙ্কেল তারারে কইছি যে মানে ফল যারা বিক্রি করতে আছে তারারে কইছি যে আঙ্কেল ইমন কইছে, তারা চিন্না সেরা জারি এটা দেববর্মা লোকটা এরকম এমন আরেকবারও কেউ কি জানি হয়েছিল, তখন করছে। তো তখন তারা চিনছে জারি দেববর্মানি। তো এরপরে তাইনারে দইরা আনছে। কোনো ধরনের যুদ্ধ বুঝতে করছে না, যুদ্ধে তোমাকে মানে কোনো জায়গাতে নেওয়ার চেষ্টা করছিল না না না, তাইনে খালি জিজ্ঞেস করছে যে যাইবানি আমার লগে চলো। আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া। আমি এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের